নমস্কার, আমরা গপ্প জুজু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা প্রত্যেকে খুবই ভালো আছি। প্রতি শুক্রবার ঠিক রাত 10টায় আমরা হাজির হই ভিন্ন স্বাদের গপ্প নিয়ে। আজ আপনারা শুনবেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে পোড়া শিব মন্দিরটা, গ্রাম বাংলার একটি ভৌতিক কাহিনী। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। এই জানো, এই জায়গাটা সম্পর্কে না অনেকেই অনেক কথা বলেন, তবে এখনো পর্যন্ত কেউ তাকে চোখে দেখেনি। চুপ করো তো তুমি, এসব আবার সত্যি হয় নাকি? আমি এসবে একেবারেই বিশ্বাস করি না। আরে বিশ্বাস করা না করার উপরে কিছু যায় আসে না মারিনি। ঈশ্বরের অস্তিত্ব যেখানে, শয়তানের অস্তিত্বও সেইখানে। সুবল, শয়তান আর ঈশ্বর কোনো দিনও পাশাপাশি সহাবস্থান করতে পারে না। আমি জানি, ছোটবেলা থেকে ভূতের সম্পর্কে অনেক গল্প কথা শুনে এসেছি। ঠাকুমা অনেক গল্প বলতো, কিন্তু বিশ্বাস করো, এত বড় হয়েছি, এই মডার্ন লাইফে কোনো দিনও ভূত দেখিনি। সুবল চুপ করে যায়, ক্ষণিক এদিক ওদিকে তাকিয়ে বলে ওঠে, এই জায়গাটা কেমন থমথম করছে দেখেছো কি? এই তুমি তো আবার এসব ব্যাপার অনুভবও করতে পারো না বোধ হয়। অনুভবের কি আছে? অনুভব করলেই তোমার মনে হবে কেউ এখানে দাঁড়িয়ে, কেউ ওখানে দাঁড়িয়ে, কেউ সেখানে দাঁড়িয়ে। ব্যাস, এই তো। জানো তো, আমি একজন সাইকোলজি স্টুডেন্ট। মনকে তুমি যেভাবে নিয়ন্ত্রণ করবে, মন কিন্তু ঠিক সেইভাবেই নিয়ন্ত্রিত হবে। কথাটা ভুলে যেও না। এই ঝিলটার ব্যাপারে অনেক কিছু শুনেছি জানো মালিনী, এখানেই নাকি তাকে। সুবলের কথাটা শেষ হয় না, এমন সময় একটা কালো ছায়া গাছের আড়াল থেকে সরে যায়। মালিনীর মনে হয় কেউ যেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। কি যেন একটা দাঁড়িয়ে ছিল না ওখানে? সুবল, দেখো না, আমি যেন পরিষ্কার দেখতে পেলাম কেউ দাঁড়িয়ে ছিল ওখানে। বিশ্বাস করো। আপনি তো আবার এসবে বিশ্বাস করেন না, তবে আমি ইয়ার্কি মারছি না সুবল, বিশ্বাস করো, ওখানে এক্ষুনি কি একটা যেন সরে গেল। আমি আমি এখানে আর থাকবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো। মালিনী, আমরা এখানে থাকতে এসেছি, বিয়ের পরে কোথাও একসাথে যেতে পারিনি। সারাদিন কাজের চাপ, আর তারপরে তোমার স্কুলের ডিউটি, এইসব কাটিয়েই প্রথমবার আমরা একসাথে নিরিবিলিতে ঘুরতে এসেছি। সেখানে কোথায় তুমি এই নিস্তব্ধতাকে উপভোগ করবে তা নয়, একেবারে সাইকোলজির বই খুলে নিয়ে বসি। মালিনীর শরীরটা হঠাৎ করেই খারাপ করতে থাকে। সে বলে, না, আমার ঠিক ভালো লাগছে না সুবল। মনে হচ্ছে এখানে কেউ আছে, আমাদেরকে কেউ আড়াল থেকে দেখছে। আমি জানি, আমি এসবে বিশ্বাস করি না। আসলে ভূতের ভয় নয় গো, এখানে নিরালায় কেউ তো আমাদেরকে ফলো করতে পারে। চুরি ছিনতাইকারীদেরকে তো আর অভাব নেই। কে কোথা থেকে এসে হামলা করবে, তখন কিন্তু আমাদের ভারী বিপদে পড়তে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি বুঝেছি, ভয় পেয়েছো তাই তো, কিন্তু সেটাকে কথার জালে এখন লুকোতে চাইছো। আরে ঠিক আছে, চলো চলো, তোমরা মেয়েরা না এরকম, কোনোদিনই কিছু খোলাখুলি বলতে শেখোনি, সবসময় আড়ালে আবডালে কথা বলতেই হবে তোমাদের। হ্যাঁ, চলো বাবা, চলো, ওঠো ওঠো ওঠো। এই বলেই মালিনী ও সুবল নিজেদের কটেজের দিকে এগোতে শুরু করে। পুরুলিয়ার হাটগুগুই নামক একটি স্থানে ঘুরতে এসেছে তারা। জায়গাটা এমনিতে খুবই সুন্দর, নিরালায় নিরিবিলিতে বসে জিরিয়ে নেওয়ার জন্যে বেশ সুন্দর। একাকী বসে সময় কাটানোর জন্য এর থেকে ভালো পরিবেশ আর হতেই পারে না। স্বামী স্ত্রীর জন্যে তো একেবারেই উপভোগ্য। শীত শীত লাগছে কেন হঠাৎ? গরমকালে ঘুরতে এসে আবার ঠান্ডা লাগছে কেন হঠাৎ? কই, আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। আরে ওই দেখো না, ওই 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 পাশে একটা গ্রাম রয়েছে। ওই গ্রামের লোকেরা ওই অনেক কিছু বিশ্বাস করে। ওদের মতে ওই ঝিলের আশেপাশে নাকি সে ঘুরে বেড়ায়। উফ,
সেই থেকে শুনে চলেছি ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়। কে ঘুরে বেড়ায়? আহা, এইভাবে উত্তেজিত হয়েও না মালিনী। এমন সময় সুবলের মুখের আদলটা হঠাৎ বদলে যায়। মনে হয় যেন সুবল নয়, অন্য কেউ দাঁড়িয়ে রয়েছে মালিনীর সামনে। মালিনীকে লক্ষ্য করে সে বলে ওঠে, আমি ঘুরে বেড়াই, জানিস না আমি ঘুরে বেড়াই এখানে? মালিনী হোঁচট খেয়ে সামনের দিকে পড়ে যায়। সুবল দৌড়ে এসে দাঁড়ায় তার সামনে। এ কি মালিনী? এই মালিনী, আরে পড়ে গেলে কেন তুমি মালিনী? আরে কথা বলছো না কেন মালিনী? মালিনী মালিনী সুবলকে দেখে হাতটা সরিয়ে নেবার চেষ্টা করতে থাকে। না না, তুমি তুমি সুবল নাও, তুমি অন্য কেউ না, অন্য কেউ তুমি। আরে মালিনী, তুমি কি পাগল হয়ে গেলে নাকি বলতো? হ্যাঁ, আরে এই মাত্র আমি তোমাকে সাথে নিয়ে কটেজের দিকে যাচ্ছিলাম, তুমি আমাকে জিজ্ঞাসা করলে এখানে কে থাকে, কার বিষয়ে এত কথা বলছি আমি, সেই ব্যাপারেই তো বলতে গেলাম, আর তারপরে তুমি পড়ে গেলে। কি দেখে পড়ে গেলে তুমি? হ্যাঁ হ্যাঁ, বলবে তো? আরে বলো। না, কিছু না। একবার যেন মনে হলো যেন তুমি তুমি নও, অন্য কেউ দাঁড়িয়ে রয়েছে। একটা বিভৎস মুখ, একটা মেয়ে, এলো চুল, চোখের দুই পাশ ঘেঁষে রক্ত পড়ছে। উফ, কি মারাত্মক! আমি সেদিকে দেখে নিজের ভারসাম্য রাখতে পারিনি। ও একেবারে তোমার জায়গাতেই দাঁড়িয়েছিল সুবল, যেন তোমার মধ্যে থেকে সে বলতে চাইছিল কথাগুলো। আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে সুবল। আমি জানি না কি হচ্ছে আমার। সুবল এগিয়ে যায় মালিনীর দিকে, এরপরে তাকে ধরে ধরে কটেজের দিকে নিয়ে যায়। আরে এইভাবে ভেবো না মালিনী, ওই কারণেই না আমি তোমাকে ওইসব বই পড়তে নিষেধ করি। সারাক্ষণ ওই মনস্তত্ত্বের ওই সব বইগুলো পড়া কিন্তু একেবারেই ভালো কাজ নয়। এগুলোর থেকে তুমি বেরোবেও না, এর একটা নেগেটিভ এফেক্ট রয়েছে, সেটা যে আর কবে বুঝবে তুমি কে বা জানে বাবা। আচ্ছা সুবল, একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে। হ্যাঁ বলো না, এতে আবার ভাবার কি আছে, বলো বলো। ওই ঝিলটা আমাদের এই কটেজের থেকে ঠিক কতটা দূরে আছে বলতে পারো? এই তো মিনিট 15-20 হবে। এই অনেকটাই রাস্তা, কিন্তু খুব একটা বেশি কাছে নয়। কিন্তু কেন ভয় পাচ্ছ বুঝি? ও হো 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 ভাবছো ওই ঝিলের ভেতরে থাকা ভূতরা যদি রাত বিরেতে সে কটেজের সামনে এসে দাঁড়ায়? সুবল, সব সময় ইয়ার্কি কিন্তু একেবারেই ভালো লাগে না, বলে দিলাম। আমার সাথে মুখ সামলে কথা বলবে। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, আমি নিজের দোষ স্বীকার করছি, আই এম সরি। ওদের মধ্যে কথাবার্তা এগোতে থাকে, আর ঠিক সেই সময়ই একটা আলগা কুয়াশার ঘন ঘটা ঢেকে ফেলে ওই কটেজটিকে। কটেজটি একটু উঁচু পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার দরুন এই বিপত্তি। রাতের বেলা পাহাড়ি অঞ্চলের বাতাসের ভার বেড়ে যাওয়ায় ওইখানে অনেক সময়ই কুয়াশার ঘেরটা প্রবলভাবে নিজের প্রভাব বিস্তার করে। ছোট গ্রাম হোক কিংবা শহরের পার্শ্বস্থ এলাকা, সব জায়গাতেই একই চিত্র দেখতে পাওয়া যায়। একটি লোক হঠাৎ করেই এসে হাজির হন ওদের সামনে। চিৎকার করে ওঠে মালিনী। কে কে আপনি? লোকটির আপাদমস্তক মুড়ি দেওয়া, হাতে রয়েছে একটি লণ্ঠন। আগে বাবু, আমি ভোলা, এই কটেজের কেয়ারটেকার। আরে এইভাবে কেউ সামনে এসে দাঁড়ায়? আরে মিনিমাম বোধ বুদ্ধিটুকুও কি নেই আপনার? লোকটি কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আপনি এইভাবে দাঁড়িয়ে রইলেন যে? কি হলো? সুবলের কথার উত্তর দিন। আগে এখানে রাতের বেলা সেভাবে কেউ বাইরে বেরোয় না, ওই কারণেই আপনাদেরকে কথাটা বলতে যাচ্ছিলাম আর কি। এত রাতের বেলা এখানে ওখানে ঘুরে বেড়াবেন না বাবু, এটা স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আর 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 বলে চুপ করে গেলেন যে? আর এরপরে কি? মানে প্রাণের পক্ষেও দিদিমণি,
এখানে যে সে আছে, সে তো সব জায়গায় আছে। আপনি আপনি তাকে দেখতে না পেলে কি হবে? সে তো আপনাকে সবসময় দেখতে পাচ্ছে। এখনো হয়তো সে আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সুবলের হাতটা মালিনীর বাঁ কাঁধের উপরে পড়ে। ভয়তে কোকিয়ে ওঠে মালিনী। মালিনী, ইটস মি। উফ, এত ভয় পাবার কি আছে তো বুঝছি না। কেউ নেই এখানে। এইসব গ্রামের উটকো পাটকা লোকের কথাতে তো বিশ্বাস করতে হবে না। চলো আমরা বরং কটেজের দিকে এগিয়ে যাই। চলো দেখি। লোকটি লণ্ঠনটিকে চোখের সামনে তুলে নেন, আরো কাছে নিয়ে এসে বলে ওঠেন, বলছি, বাড়িতে রান্না করা আছে সাহেব, আপনারা গরম করে খেয়ে নেবেন। আর শুনুন, রাতের বেলা কিন্তু জঙ্গলের দিকে একেবারেই যাবেন না। আপনাদের কটেজের পিছনের দিকে জঙ্গল রয়েছে, আগেই সাবধান করে গেলাম। এরপরেই লোকটির কণ্ঠস্বর আর শুনতে পাওয়া যায় না। সব দিক শান্ত হয়ে যায়। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যায় না। এই যা! আরে ওই লোকটাকে তো একটা কথা জিজ্ঞাসা করেই হলো না। হ্যাঁ, আরে রাতে তো ওই লোকটা এখানে থাকে না, না? তার কটেজ কি ফাঁকা পড়ে থাকবে নাকি? আরে এত বড় একটা কটেজে আমরা একাই থাকবো নাকি? তুমি তো ওই লোকটাকে কিছু জিজ্ঞাসা করলে না। কোথায় গেল লোকটা? ডাকো। আরে ডাকবে তোরে বাবা। সুবল নিমেষে পিছন ঘুরে লোকটিকে ডাকতে যাবে, এমন সময় সে দেখে গোটা জায়গাটা শূন্যতায় ছেয়ে গিয়েছে। কোথাও কারোর কোনো অস্তিত্ব নেই। একটা কুয়াশার আবছা আবর্তন যেন ঘিরে ফেলেছে গোটা ক্ষেত্রটিকে। স্ট্রেঞ্জ! লোকটা গেলেন কোথায়? আরে এখানেই তো ছিলেন। এর মধ্যে কি কেউ এভাবে হুট করে গায়েব হয়ে যেতে পারে নাকি? না না না, একেবারেই নয়। ও মশাই, মশাই! সত্যি তো, লোকটা তো এখানেই ছিল। এমনভাবে কথাগুলো বলছিল যেন মনে হচ্ছিল একেবারে ঘাড়ের কাছে এসে কেউ কথা বলছে। কিন্তু তারপরে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল ওই লোকটা? দেখ, বাদ দা বাদ দা। এই খাবার দাবার রাখা রয়েছে তো বলে গেল লোকটা, তাই না? চলো। আমিও তো তেমনটাই শুনলাম। এখন জানি না কি ব্যাপার। আরে ছাড়ো না, গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নি। এখানে তো আবার কারেন্ট থাকে না শুনেছি। মাঝে মধ্যেই কারেন্ট চলে যায়। তবে মোমবাতি বা হ্যারিকেন কিছু একটা পেয়েই যাবো হয়তো। সেটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে যা দেখছি। মালিনী সুবলকে সাথে নিয়ে কটেজের দিকে এগিয়ে গেল। কটেজের ভিতরে ঢুকে তারা এদিক ওদিকে তাকাতে থাকলো। অস্বাভাবিক কিছু চোখে না পড়ায় মালিনী সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, নিশ্চিন্ত। এখানে ভয় পাওয়ার মতন তেমন তো কিছু চোখে পড়ছে না সেভাবে। চলো ভেতরে যাই। কটেজটি ছিল বেশ কয়েকটি ভাগে বিভক্ত। এক একটি কাপেলের জন্য এক একটি কটেজের বন্দোবস্ত ছিল। কটেজের থেকে সামান্য দূরেই ছিল একটি অফিস রুম, যেখানে রিসেপশন আর তার সাথে ম্যানেজারের থাকার ব্যবস্থা ছিল। তবে রাতের দিকে সেখানে কেউই থাকতে চাইতো না। এই জানো মালিনী, আজকে সকালের দিকে যখন আমরা আউটিংয়ে বেরোলাম, সেই সময়ে ম্যানেজার বাবুর সাথে আমার কথা হয়েছিল। উনি বললেন, এই নিন আপনার চাবি। এখানে মোট 15টা কটেজ রয়েছে। সব কটা কটেজেই রয়েছে পার্সোনাল স্পেস। সেই কারণে প্রত্যেকের ঘরের জন্য ডুপ্লিকেট চাবিও রয়েছে। একটা আপনার কাছে, আরেকটা আমাদের কাছে থাকে, মানে অফিসের কাছে, যাতে কোনো দরকারে আমরা এখানে এসে আপনাকে সাহায্য করতে পারি। তবে চাবিটি খুবই সাবধানে রাখবেন, হারিয়ে যেন না যায়। কিন্তু রাতের বেলা, মানে সন্ধ্যের পরে আর কি, এখানে আপনারা কেউ থাকেন না কেন? কেবল ওই একটা কেয়ারটেকার, তাকেও তো দেখি না। সেই বা থাকে না কেন? না মানে আসলে এখানে কেউই থাকতে পারে না। এখানে থাকলেই সে এসে উৎপাত করে। মৃত্যুকে সামনে থেকে অনেকেই দেখেছে এখানে, তাই প্রাণ হাতে নিয়ে রাতে কেউই থাকতে চান না আর কি। ঘরে বউ বাচ্চা রয়েছে, বুঝতেই পারছেন। এখানে রাতে থাকলে কমিটি থেকে অনেক টাকাই দেবে বলেছিল, তবে প্রাণের ঝুঁকি রয়েছে।
আর রইল বাকি ওই কেয়ারটেকারের কথা, বলতে পারবো না। ওই লোকটার সাথে সেভাবে আলাপ নেই, মাঝে মধ্যে দেখেছি, তবে লোকেরা ওর নামে কমপ্লেন করেনি কখনোই, সেই কারণে চাকরি যায়নি ওর। তবে আপনারা যদি কোনো রকমের অস্বস্তি অনুভব করেন তাহলে অতি অবশ্যই জানাবেন কিন্তু। আজ তবে চলি। এই কথাগুলো বলেই ম্যানেজার বাবু আমার সামনে থেকে চলে গেলেন। আমি তখন যে তাকে দাঁড় করিয়ে দুটো একটা জিজ্ঞাসা করব কথা, সেটা তোর হয়েই উঠল না। সে ঠিক আছে, তবে জায়গাটা এত রহস্যময় কেন বলতে পারো? কিসের ভয় লোকের এত? কাকেই বা এত ভয় পায় সকলে? আচ্ছা, এখানে কি আগে কোনো খুনের ঘটনা ঘটেছে নাকি? মানে এই ধরো কাউকে খুঁজে পাওয়া যায়নি কিংবা মিসিং, এইরকম কি কিছু জানো তুমি? না মালিনী, আরে জানলে কি আর এখানে কেউ আসে? এখানে তো এসে দেখছি এক প্রকার বিপদেই পড়ে গেছি। এই কারণেই আমি তোমাকে বলি, যা করবে একটু ভেবে চিন্তে করবে। না, কিন্তু তোমার তো তর্স হয় না, সব সময় সব বিষয় এক পা এগিয়ে থাকতেই হবে ওনাকে। নাও, এবারে কটেজের ভিতরে ঢুকিয়ে আমাকে একটু উদ্ধার করো তো দেখি। এ কি, যা ভাবছিলাম ঠিক তাই। এই দেখো দেখো, এই জায়গাটা একেবারে নিস্তব্ধ আর অন্ধকার। এই দাঁড়াও দাঁড়াও, সুইচগুলো জ্বালি। না, ইস, আরে একটা সুইচও কাজ করছে না। কি করি এবার বলো তো? আর কি, এবারে এখানে মশার কামড় খাই আর অন্ধকারে ভূতের ভয় পাই। এই তো ঘুরতে আসা। এই নাকি মনোরম পরিবেশে ঘুরতে এসেছি আমরা। এখানে এসে নাকি খুব শান্তি উপভোগ করব, আরামদায়ক পরিবেশে একসাথে পায়ের উপর পা তুলে গল্প করব। যখন থেকে এসেছি তখন থেকেই তো একটা না একটা বিপদ লেগেই রয়েছে। মালিনীর কথাটা শেষ হতে না হতেই একটা কালো বিড়াল বিকট সুরে শব্দ করে জানালার কাচের ভাঙা অংশ ভেদ করে বাইরে বেরিয়ে গেল। মালিনী কোনো ক্রমে নিজেকে সামলে ঝুঁকে পড়ল সুবলের উপরে। সুবল, এটা কি ছিল? আর জানলাটা ভাঙা কেন? সুবল মালিনীকে ওখানে দাঁড় করিয়ে রেখে এগিয়ে গেল। এরপরে জানালাটার কাছে গিয়ে দেখল কটেজের পেছনের দিকটা অন্ধকার হয়ে রয়েছে। জঙ্গল ঘিরে রেখেছে গোটা জায়গাটাকে। জানালাটার ওই অংশটা অস্বাভাবিকভাবে ভাঙা। মনে হয় যেন কেউ নিজের হাত দিয়ে সজোরে ধাক্কা মেরে ওই অংশের কাঁচটাকে ফাটিয়ে দিয়েছে। সত্যি জায়গাটা ওটাই বিচিত্র। প্রতি রাতে ৩-৩.৫ টাকা খরচ করে এই বাড়ি ভাড়া চাওয়ার পর তাদের এই আতিথেয়তা। ছ্যা, কালকে আসুক ওই ম্যানেজারটা, দেখাবো মজা। ঘরের মধ্যে একটা সিকিউরিটি নেই, এখান দিয়ে তো জানলা ভেঙে যে কোনো চোর ডাকাত ঘরের ভিতরে ঢুকে আসতেই পারে। হ্যাঁ, তখন কি করবো আমরা? কি করবো? হ্যাঁ, তাই তো। তো কি করবো এবারে আমরা? ছাড়ো তো, ছাড়ো, বাদ দাও বাদ দাও। এত ভেবে আর লাভও নেই। এই দিকটার বাড়ির পেছনের দিক, এদিকে তো তেমন আর কেউ আসে না। এইখানটা পর্দা রয়েছে, জানালাটাকে ভালো করে বন্ধ করে পর্দাটা টেনে দিই, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। রাতের বেলা ওই জঙ্গল পেরিয়ে কি আর আসবে? আর রইল বাকি জন্তু জানোয়ারের কথা, এদিকে তো তেমন কিছু শুনিনি। তাহলে না হয় একটা ওই ভয়ের ব্যাপার থাকতো, কি বলো? আচ্ছা চলো, এবারে ঘরের দিকে যাই। ওখানে গিয়ে দেখি যদি কোনো টর্চ বা হ্যারিকেন কিছু পাওয়া যায় নাকি। ওরা দুজনেই ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের ভিতরে ঢুকতেই নজরে পড়ল একটি হ্যারিকেন, যেটি হেলানো অবস্থায় টেবিলের একেবারে পাশে পড়েছিল। দেওয়ালের সাথে লেগে থাকায় সেটি মাটিতে পড়ে চৌচির হয়ে যায়নি, না হলে একেবারে ভেঙে গুঁড়িয়ে যেত। ওই যে ওই হ্যারিকেনটাই এখন ভরসা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটাকেই জ্বালাতে হবে, ওটাকেই জ্বালাতে হবে। সুবল এগিয়ে গেল সেদিকে। এরপরে প্যান্টের পকেট থেকে দেশলাই কাঠিটাকে বার করে হ্যারিকেনে আগুন জ্বালাতেই মালিনীর নজর গেল সামনের দেওয়ালের দিকে। সে লক্ষ্য করল সুবলের ছায়াটা ছাড়াও আরও একটি ছায়া রয়েছে দেওয়ালের গায়ে, আর সেই ছায়াটি আপনা থেকেই সরে যাচ্ছে। এক দেওয়াল থেকে আর এক দেওয়ালের দিকে সরে যাচ্ছে সেটি। মালিনী চুপ করে দাঁড়িয়ে রইল।
ওর শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বইতে শুরু করলো। ছায়াটিকে এক দেওয়াল থেকে আর এক দেওয়ালের দিকে সরে যেতে দেখতে দেখতে হঠাৎ করেই সে দেখল একটা জায়গায় এসে ছায়াটি স্থির হয়ে গিয়েছে। সেই ছায়াটি এতক্ষণ দেওয়ালের সাথে সেঁধিয়ে দাঁড়িয়ে থাকলেও এবারে সেই ছায়াটির মধ্যে এলো এক বিচিত্র পরিবর্তন। মনে হলো ছায়াটির হাত পা গজিয়ে উঠেছে, সেটি একটি মানবীর আকার ধারণ করেছে, আর সেটি এগিয়ে আসছে মালিনীর দিকে। চোখ দুটো জবা ফুলের মতন লাল, কালো চুলগুলো এলো পাথারি পায়ের তালে তালে উড়ছে, আর সেই সাথে চোখের কণা বেয়ে নেমে আসছে রক্তের স্রোত। মেয়েটিকে রুদ্ধশ্বাসে নিজের দিকে এগিয়ে আসতে দেখেই চোখটা ঢেকে ফেলল মালিনী। সজোরে চিৎকার করে উঠল, আর ঠিক সেই সময় সুবলকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল সে। কি হয়েছে মালিনী? আরে বাবা, কি হয়েছে বলবে তো? মালিনী দেওয়ালের দিকে ইশারা করতেই সুবলের চোখ যায় সেই দিকে। কি 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 আছে ওদিকে? আমি আমি আবারও দেখলাম, এবারে আরো স্পষ্টভাবে দেখলাম তাকে, সুবল। এইখানে সে আছে। ওই ওই জানলার কাজটা ওই ভাঙ্গেনি তো? কি গো? আরে এসব নিয়ে ভাবার এখন সময় হলো বলো তো মালিনী? আরে পরিবেশটা আবার দেখেছো তো, এই সময়ে কোথায় দুজনের কাছে আসবো তা না, যত সব উল্টো পাল্টা জিনিস নিয়ে পড়ে রইলে তুমি। মালিনীকে জড়িয়ে ধরল সুবল, কিন্তু মালিনীর চোখ তখনও দেওয়ালের দিকে। এখনো মনে হলো যেন পর্দাটা দুলছে, কোথাও হাওয়ার লেশ মাত্র নেই, কিন্তু তারপরেও পর্দাটা দুলেই চলেছে, আর একটা সোঁদা গন্ধ নাকে ভেসে এলো। বাইরে কি বৃষ্টি হচ্ছে সুবল? সুবল তখনও মালিনীকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের ঠোঁটটা মালিনীর ঠোঁটের দিকে নিতে যাবে, এমন সময় মালিনীর চোখ গেল সুবলের পিছনের দিকে। সে দেখল এলোকেশী সেই ভয়ঙ্করী হাসছে তাদের দিকে তাকিয়ে। বিকট দৃষ্টিতে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসছে সে। না না না! আবারও সুবলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল মালিনী। ওই যে ওইদিকে রয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল। সুবল প্লিজ বোঝার চেষ্টা করো, আমি মিথ্যে বলছি না সুবল। এতক্ষণ আমাকে বলছিলে তোমার নাকি এসবে বিশ্বাস নেই, আমি ভূতের ভয় পাচ্ছিলাম, সেটা শুনেও ব্যঙ্গ করছিলে। আর এই কয়েক ঘন্টার মধ্যেই তোমার গলার সুর একেবারে পাল্টে গেল মালিনী। হ্যাঁ, আরে তুমি ভূত দেখতে শুরু করে দিলে নাকি? আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে বলো তো? হ্যাঁ, আমার মনে হয় কি জানো মালিনী, তুমি না হয় আমাকে এইভাবেই না ভয় পাওয়াতে চাইছো। হ্যাঁ, কি 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 সিম্পলি ভয় পাওয়াতে চাইছো, তাই না? হ্যাঁ, এসব করে। মালিনী সুবলের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল, এরপরে বলল, দরকার নেই বিশ্বাস করার, তুমি সারাদিন ওই কাছে আসবার ছুতোই খুঁজে চলো সুবল, তোমাকে আর কিছু করতে হবে না। মালিনীকে হঠাৎ করে মাথা গরম করতে দেখে সুবল বলে উঠল, আরে বাবা, ওকে 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 সরি ডার্লিং, এই দেখো কান মুলছি, এই নাকও মুলছি, কিন্তু আমি তোমাকে জ্বালাতন আর করবো না, প্লিজ প্লিজ, কথা দিচ্ছি। চলো এইবারে না কিছু খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, রান্নাঘরের দিকে চলো দেখি। কোথায় যে রান্নাঘর কে জানে বাবা। এই কটেজটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বড়। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, সে তো ঠিকই, ফাঁকা জায়গায় বেশ অনেকটাই বড় করে কটেজটাকে বানিয়েছে। কিন্তু সুবল, জানি না কেন বারবার ওই মেয়েটার মুখটাই আমার চোখের সামনে এসে দাঁড়াচ্ছে। মনে হচ্ছে যেন এটা আমার কল্পনা নয়, একেবারেই বাস্তব। চোখের সামনে আমি তাকে দেখতে পাচ্ছি, এই ছুঁয়ে দেব এমন। এই এত ভেবো না মালিনী, এভরিথিং উইল বি অল রাইট, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। মালিনী সুবলের দিকে তাকালো, এরপরে তার কাছে এগিয়ে গিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে তো সুবল? সুবল মালিনীর কাছে এগিয়ে গেল, তার কানের কাছে নিজের
ঠোঁটটাকে নিয়ে গিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে মালিনী, এই আমি তো আছি তোমার পাশে, নাকি? হ্যাঁ, মালিনী সুবলকে জড়িয়ে ধরল। সুবল বলল, ঠিক আছে, এত ভয় পেতে হবে না। এবার চলো তো দেখি, রান্নাঘরের দিকে গিয়ে দেখতে হবে কি রয়েছে। এই কেয়ারটেকারটা তো বলে গেল ও নাকি খাবার বানিয়ে রেখে গেছে। এই গিয়ে না তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এই গরম করার ব্যবস্থা নিশ্চয়ই রয়েছে, কি বলো? হ্যাঁ, আমারও মনে হয়। চলো। ওরা দুজনেই রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরে হ্যারিকেনটাকে নিয়ে ঢুকেই সেটিকে একটি আলসের উপরে রাখল সুবল। এরপরে দেখল রান্নাঘরটা বেশ সাজানো গোছানো। বাসনপত্রগুলো কাঁচের, আর কয়েকটা স্টিলের বাসনও রয়েছে। জলের গ্লাসগুলো উপুড় করে রাখা রয়েছে। ঠিক তার পাশেই রয়েছে একটি বেসিন, আর বেসিনের পাশেই রয়েছে খাবারগুলো। ওই যে ওই যে ওই যে খাবারগুলো চাপা দেওয়া রয়েছে। সামনে গ্যাস ওভেন, গরম করে খেতে বসে যাই। এই কি বলো, ছুঁচোয় তো পেটে ডন মারছে, আর কতক্ষণ না খেয়ে থাকবো? চাবি যদি তোমার কাছে থাকবে, তবে ওই কেয়ারটেকারটা ঢুকে রান্না করলো কিভাবে? তাছাড়া লোকটার মুখটাও তো ঠিক করে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছ, আমি তো একবারও ভেবে দেখিনি। ওহো, ওই যে ম্যানেজার বাবু বললেন না ডুপ্লিকেট চাবি থাকে, এই সেটা দিয়ে খুলেছে বোধ হয়। এটা তো একেবারেই সেফ নয় সুবল। ঘরের মধ্যে আমাদের জিনিসপত্রগুলো ছড়ানো ছেটানো থাকে, কখন কোনটা চুরি করে নেবে কেউ বলতে পারে? ওসব নিয়ে একেবারেই ভেবো না। আমি তো ওই দিকের ঘরগুলো লক করে দিয়ে বেরিয়েছি। ওই ঘরগুলোর অ্যাক্সেস ডুপ্লিকেট চাবিতেও নেই। ওটাকে বলি পার্সোনাল চাবি, মানে আমাদের কাছে যেটা রয়েছে তাতেই আছে। ম্যানেজারবাবু সেটাই আমাকে বলেছিলেন, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। আর ডুপ্লিকেট চাবিটা দিয়ে শুধু রান্নাঘর, বাথরুম আর বারান্দার দিকটাই অ্যাক্সেস করা যায়। যাক, ঠিক আছে, এবারে একটু শান্তি। না হলে যা অবস্থা, এখানকার কোনো লোককেই আমি ঠিক ভরসা করতে পারছি না সুবল। আর শোনো না, এখানে তো তুমি 2 দিন থাকবার প্ল্যান করেছিলে। আমি কিন্তু কালকে এখান থেকে চলে যেতে চাই। অন্য কোথাও গিয়ে উঠি না আমরা সুবল। পুরুলিয়াতে তো অনেক থাকবার জায়গা রয়েছে, সেখানেই চলো। কোথাও না কোথাও ঠিক নিরিবিলি পেয়ে যাব আমরা, সেখানে গিয়ে থাকবো। এখানে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে আমার। সব সময়ের জন্য একটা ভয় আর আতঙ্ক ঘিরে থাকছে আমাকে। আচ্ছা ঠিক আছে, তাই হবে এক্ষণ মালিনী। নাও এখানে বসো তো, এখন আমি খাবারগুলো গরম করে ফেলি। এই বলেই সুবল এগিয়ে গেল, টেবিলের উপরে রেখে দিয়ে গেল হ্যারিকেনটিকে। হ্যারিকেনের আলোর প্রভাবটা ততক্ষণে ঘরের চারদিকটিকে আলোকিত করে ফেলেছিল। কণার দিকগুলোতে আলো না পৌঁছলেও গ্লাস আর বাসনের ছায়াগুলো একে অপরের সাথে গা ঘেঁষাঘেঁষি করে নিজেদের জায়গা বানিয়ে নিয়েছিল। মালিনী সুবলের দিকে তাকিয়ে রইল। সুবল খাবারের উপর থেকে ঢাকনা সরিয়ে দেখল ডাল, ভাত, মাছ আর মুরগির মাংস রাখা রয়েছে। এই দেখো মালিনী, লোকটা কিন্তু অস্বাভাবিক হলেও একেবারে অবুঝ নয়, ভালোই রান্না করে রেখে গেছে। অন্তত পক্ষে দুজনের খাওয়ার মতন তো হবেই, আর তার থেকে বেশি হবে ধরো। হ্যাঁ, বাহ, বেশ ভালোই তো। অনেকক্ষণ কিছু খাইনি। তুমি তাড়াতাড়ি করে গরম করে দিকে খাবারগুলো নিয়ে এসো তো দেখি। আজকে রাতটা একটু ভালো করে ঘুমাই। ঘুমোবে? ইস, এত আনরোম্যান্টিক হলে কি করে চলে মালিনী? আমরা কি এখানে ঘুমোতে এসেছি? হ্যাঁ, ওহ সুবল, সারাক্ষণ খালি এইসব, জাস্ট ভালো লাগে না। বি সিরিয়াস সামটাইমস। সুবল কথা বাড়ালো না, ইয়ার্কির ছলেই এগিয়ে গেল গ্যাস ওভেনের দিকে। এরপরে খাবারগুলোকে ওভেনে বসিয়ে একে একে গরম করে সেগুলিকে টেবিলে নিয়ে এলো। তারপরে দুজনের জন্যে 2টো থালা নিয়ে এসে সার্ভ করে দিল। আলাদা আলাদা বাটিতে সাজিয়ে মালিনীর সামনে দিয়ে বলল, এই নিন ইওর হাইনেস, আপনার জন্য খাবার একেবারে রেডি। গরম গরম খাবার হাজির। সুবল হ্যারিকেনটা মালিনীর দিকে এগিয়ে দিতেই মালিনীর হাতের ঠেলা লেগে খাবারগুলো মাটিতে পড়ে যায়। মালিনী সেঁধিয়ে যায় দেওয়ালের সাথে। রক্ত সুবল, রক্ত, চারিদিকে রক্ত, রক্ত। মালিনী, কি বলছোটা কি? মালিনী,
আর ইউ ক্রেজি? খাবার, সমস্ত খাবার ফেলে দিলে? উফু, আরে আর তো খাবার নেই রাতে, কি খাবো আমরা? একেবারে না খেয়ে বসে থাকতে হবে। দেখতে পাচ্ছ না সুবল, ওই যে ওই বাটিতে কাটা একটা আঙ্গুর, চোখের সামনে দেখতে পাচ্ছি আমি, তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আর ওই যে ওই ভাতে থালাটা রয়েছে একটা কাটা মুন্ডু, একটা মেয়ের মুন্ডু ওটা। আমি আমি নিজের চোখে দেখেছি সুবল, নিজের চোখে দেখেছি। মালিনী, আচ্ছা ঠিক আছে মালিনী, শোনো 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 শোনো, কাম ডাউন কাম ডাউন, শোনো আমার কথা মালিনী। মালিনীকে বোঝাতে পারে না সুবল। শেষমেশ তার হাত উঠে যায়, মালিনী আছড়ে পড়ে দেওয়ালের উপরে। আমাকে তুমি মারলে, মারলে সুবল, তুমি আমাকে মারলে। এই বলেই মালিনী রান্নাঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে চলে আসে। যেদিকে দু চোখ যায় সেদিকে চলতে শুরু করে। সুবল কিছুক্ষণ ঠায় রান্নাঘরে দাঁড়িয়ে থাকবার পরে বলে ওঠে, মালিনী, মালিনী যেটা দেখছে সেটা সত্যি নাকি মিথ্যে আমি জানি না, কিন্তু ওই ঘটনাটা কি সত্যি হয়ে গেল? আমি তো মালিনীকে কোনোদিনও ওই ব্যাপারে, না না না, থাক থাক থাক, এখন এসব নিয়ে ভেবে লাভ নেই। কোথায় গেল মালিনী? মালিনী, মালিনী, ও মাই গড, ও মাই গড, এত রাতের বেলা মালিনী কোথায় চলে গেল? কোথায় খুঁজবো এখন আমি ওকে? হ্যাঁ, কোথায় খুঁজবো? মালিনী কাঁদতে কাঁদতে কটেজের সামনে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। সে দৌড়তে থাকলো। বেশ কিছুটা দূরে এগিয়ে আসবার পরে দেখলো চারিদিকটা একেবারে থমথম করছে। হুঁশ আসতেই মনে হলো সামনে রয়েছে ওই ঝিলটা, ঝিলের ধার ঘেঁষে রয়েছে একটি পুরনো মন্দির। এটা কি মন্দির? আমরা তো এখানে কিছুক্ষণ আগেই বসেছিলাম, কই তখন ওই মন্দিরটা তো আমার নজরে পড়েনি। তাহলে এই মন্দিরটা কোথা থেকে এলো এখানে? মালিনী এগিয়ে যেতে থাকে মন্দিরের দিকে। এমন সময় ঝিলের জলের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়। মনে হয় যেন কেউ সাঁতরে এদিক থেকে ওদিকে এগিয়ে যাচ্ছে। এ কি, এটা কি হচ্ছে জলের ভিতরে? এতক্ষণ তো জলটা শান্ত ছিল। সেই সময়ই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। পুরনো শিব মন্দিরের থেকে ভেসে আসতে থাকে ঘণ্টার ধ্বনি। না না, এখানে কিছু একটা রয়েছে, অবশ্যই রয়েছে। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ওই ওই মন্দিরে ঘন্টা বাজছে কেন? কি আছে ওই মন্দিরে? আমাকে যেতেই হবে, যেতেই হবে আমাকে। এইখানেই সব কিছু ঘটছে, অথচ আমি ছাড়া কেউ কেন সেটা অনুভব করতে পারছে না কেন? মালিনী শিব মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় হঠাৎ করেই তার পা আটকে যায় একটি ঝোপে। সে বারংবার পাটা বার করে আনবার চেষ্টা করতে থাকে, কিন্তু সে দেখে গাছের গুড়ির মতন লতাগুলোর সারি উঠে আসছে ওই ঝিলের ভেতর থেকে, আর সেগুলি একে একে আঁকড়ে ধরে মালিনীকে। না, কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে আমার সাথে? একটা চাপা আর্তনাদের সুর ভেসে আসতে থাকে মালিনীকে লক্ষ্য করে। মালিনী, 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 মালিনী। মালিনী চারিদিকে দেখতে থাকে। ওই কণ্ঠস্বরটা মালিনীর কানকে স্পর্শ করে আবারও দূরে চলে যায়। এক অজানা আতঙ্কের সুর মালিনীকে তাড়া করে বেড়াতে থাকে। মালিনী, মালিনী। মালিনীর দমটা আটকে আসতে থাকে। ঝোড়ো হাওয়ার সাথে সাথেই মন্দিরের ঘণ্টাটাও বেজে চলে। মালিনী আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজের পাটাকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু পারে না, কিছুতেই পারে না। এমন সময় সে দেখতে পায় পাকে জড়ানো একটি কাটা হাত উঠে আসছে ওই ঝিলের ভিতর থেকে,
আর কারুর কণ্ঠস্বর যেন স্থান থেকে স্থানান্তরে মালিনীকে জানিয়ে দিয়ে যাচ্ছে নিজের উপস্থিতির কথা। এখানেই আমাকে শেষ হতে হয়েছিল, তোকেও এখানেই শেষ করবো আমি। কি ভাবলি এখান থেকে বেঁচে পালাবি তুই? ছেড়ে দাও আমাকে। কে তুমি? কে? আবারও একটি অট্টহাসির শব্দ ফেটে পড়তে লাগলো চারিদিকে। মালিনীর শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। সে সামনের দিকে চেষ্টা করেও এগোতে পারল না। আমাকে এগোতেই হবে। হে মহাদেব, রক্ষা করুন আমাকে, রক্ষা করুন। মহাদেবের নাম স্মরণ করার সাথে সাথে ওই বাঁধনি খুলে গেল। মালিনী প্রাণপণে দৌড়তে শুরু করলো। এদিকে ঢালো জমি, এদিকে যেতে হবে। মনে হয় সামনে ওই গ্রামটা পড়বে। মালিনী, দাঁড়াও! মালিনী ওই ঢালু জমি বেয়ে নেমে যাওয়ার সাথে সাথেই সুবল এসে পৌঁছলো সেখানে। মালিনী সুবলের ডাক শুনতে পেয়েও পিছনের দিকে ফিরে তাকালো না। তখন ভয় আর আতঙ্ক একই সাথে জাঁকিয়ে বসেছে তার মনে। সে কোন দিকে যাবে ঠিক করতে পারল না, কিন্তু এগোতে থাকলো, এগিয়ে চলল। এরপরে এসে উপস্থিত হলো গ্রামের সীমানায়। হাঁপাতে সামনের দিকে তাকিয়ে দেখল গ্রামের সীমানা বেয়ে পরপর সাজানো রয়েছে কয়েকটি কুটির। সেটি গ্রামের মধ্যবর্তী সীমানাকে ভেদ করে চলে গেছে। দুপাশের বাড়ির মাঝে চলে গেছে লাল মাটির রাস্তা। রাস্তাটা মাঝে মাঝে আল ভেঙে এদিক ওদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে। হয়তো সামনেই তো আস্তানা। না, সুবলকে আমি বিশ্বাস করতে পারছি না। ও যা কোনোদিনও করেনি, আজকে সে তাই করেছে। এ যেন এক সম্পূর্ণ ভিন্ন মানুষ। ওর চোখের মধ্যে আমি দেখেছি এক অদম্য রাগ। সে যেন আমাকে খুন করেও ফেলতে পারি এরকম। আমি কিছুতেই ওর কাছে ফিরবো না, কিছুতেই না। না না না, কোনো মতেই না। আমাকে এগোতে হবে। এখানে কারুর না কারুর কাছে একটা আস্তানা আমি ঠিকই খুঁজে পেয়ে যাব। নিজের মনে জোর নিয়ে এগোতে থাকলো মালিনী। কেউ আছেন? কেউ আছেন এখানে? কেউ আছেন? বেশ কয়েকটি বাড়িতে গিয়ে প্রাণপণে দরজা ধাক্কাতে থাকে মালিনী। শুনছেন? কেউ কি আছেন? কেউ আছেন? শুনছেন? এমন সময় কুটিরের ভেতর থেকে শব্দ শুনতে পায় মালিনী। কে বাইরে? কে ডাকে? কে? আমি বড্ড বিপদে পড়ে এখানে এসেছি। দয়া করে দরজাটা খুলবেন। কি হলো? শুনছেন? দরজাটা কি দয়া করে খুলবেন? কি গো, এত রাতের বেলা দরজা খুলছো কেন? মেয়েদের গলা পেলেই কি দরজা খুলতে হবে নাকি? সে তো নানান রূপে আসে, এমন করে তো কত মানুষের প্রাণ গেছে। এরপরেও তুমি একই ভুল করবে? আমি হাত জোড় করছি, আমি কোনো খারাপ মানুষ নই। আমি বিপদে পড়েই আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। দয়া করুন আমাকে। ওই অদৃশ্য শক্তি আমাকে ধাওয়া করছে। সে শেষ করে ফেলতে চাইছে আমাকে। আমি নিরাশ্রয় হয়ে এখানে ছুটে এসেছি। কোথাও যাওয়ার জায়গা নেই আমার। আমি এখানকার কিচ্ছু চিনিও না। দয়া করে দরজাটা খুলুন। কথাগুলো বলতে বলতেই চোখের জল ফেলতে লাগে মালিনী। এমন সময় একটি বৃদ্ধ লোক লণ্ঠন হাতে দরজাটা খুলে দেয়। কে মা তুমি? আর তোমার এই কি অবস্থা হয়েছে গো? এসো ভেতরে এসো। এই বলেই লোকটি মালিনীকে নিজের ঘরে আসতে বলেন। এরপরে দরজাটা ভিজিয়ে দেন।
হাতের হ্যারিকেনের আলোটাকে আরও একটু জোরালো করে বলেন, কি হয়েছে মা তোমার? এত ভয় পেয়েছো কেন? কি হয়েছে বলো। কোনো ভয় নেই মা, তুমি এখন অনেকটাই নিরাপদ। বলো তো কি হয়েছে তোমার সাথে? মালিনী বলতে থাকে, তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলিকে একে একে বলতে থাকে ওদের সামনে। মহিলাটি এবারে মালিনীর সামনে এসে বসেন। এই গ্রাম অভিশপ্ত মা, অভিশপ্ত। বেশ কয়েক বছর আগে এখানে একটি মেয়েকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। মেয়েটির নাম ছিল নন্দিনী। মেয়েটা এখানে এসেছিল ওর বাবার সাথে। কোথা থেকে যে এসেছিল এটা আমরা কেউই জানি না। ওই যে দূরে শিব মন্দিরটা দেখেছো, গ্রামের সীমান্তে, ওইখানেই তার বাবা পূজা করতেন। উনি ছিলেন একজন ব্রাহ্মণ। খুবই ভালো মানুষ ছিলেন তিনি। পরাশর বাবু বলেই আমরা চিনতাম। থাকার জায়গা না থাকায় এই গ্রামেই তাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম। বাবা ভোলানাথের চমৎকারের শেষ ছিল না। মৃত মানুষকেও ওই মন্দিরের দাওয়ায় শুয়ে বাবাকে মন প্রাণ দিয়ে ডাকলে সে জীবিত হয়ে যেত। আর নন্দিনীর ব্যাপারে যত বলবো ততই কম বলা হবে। কেন? নন্দিনী কি খুব সুন্দরী ছিল? নন্দিনীকে কেবল সুন্দরী বললে ভুল বলা হবে মা। সুন্দরী হওয়ার পাশাপাশি সে ছিল গুণী। তার গুণের শেষ ছিল না। পরাশর বাবুকে পুজোর কাজে সে সবসময় সাহায্য করত। যার যেটা দরকার পড়তো নন্দিনী সবসময় সেটা এগিয়ে দিত। তবে গ্রামের কিছু খারাপ ছেলের নজর পড়েছিল নন্দিনীর উপরে। তারা নন্দিনীকে ভোগ করতে চেয়েছিল, কিন্তু একদিন গ্রামের মোড়ল মশাই বিষয়টা জানতে পেরে ওদেরকে গ্রাম ছাড়া করলেন। ব্যাস, তারপর থেকে নন্দিনী আর পরাশর বাবুর কোনো সমস্যা ছিল না। কিন্তু এরপরে কথাটা বলেই বৃদ্ধ ব্যক্তিটি চুপ করে গেলেন। মালিনী বলল, এ কি, আপনি চুপ করে গেলেন কেন? কি হয়েছিল এরপরে? এই গ্রামে সংস্কারের জন্য কিছু ছেলে এসেছিল শহর থেকে। শুনেছিলাম কলকাতা থেকে কিছু লোককে এখানে পাঠানো হয়েছে। সরকারি কাজের ফরমান জারি করলো তারা। তাদের মধ্যে একজন সদর্পে বলল, গ্রামের সীমান্তে যে ঝিলটা রয়েছে ওটাকে বুঝিয়ে ওখানে একটা হোটেল তৈরি করা হবে। সরকারি আদেশেই এই কাজটা করতে হবে। আমরা জায়গাটা ভালো করে দেখে যাওয়ার জন্যই এসেছি। সরকার চাইছে এই জায়গাটা জুড়ে একটা কটেজ বানাতে, তাহলে এখানে লোকজনেরা আসবে আর তার থেকে সরকারেরও আয় হয়ে যাবে বেশ ভালোই। এখানে জায়গাগুলো তো এমনিতেই পড়ে থাকে। আর ওই মন্দিরটা তো গ্রামের ঐতিহ্য। ওটি কি কেউ আপনারা ভেঙে দেবেন নাকি? না, ওটাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা কেবল ওই ঝিলটাকে বুঝিয়ে সেখানেই কাজটা শুরু করব। এর জন্য আমাদের স্পেশাল পারমিশন রয়েছে। গ্রামের মোড়লের সাথে এই বিষয়ে একবার কথা বলতে হবে অবশ্য। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কাজ শুরু করতে বলা হয়েছে। ছেলেটির নাম এই মুহূর্তে মনে পড়ছে না মা। ও হ্যাঁ, এবারে মনে পড়েছে। ছেলেটির নাম ছিল মিলন। ওর সাথে আরও 3 জন ছিল। মোট 4 জনে মিলে এসেছিল তারা। এই গ্রাম পরিদর্শন করে ওই জমিটিকে বাজেয়াপ্ত করে সেখানে কটেজের কাজ শুরু করবার জন্যও প্রত্যেকেই ছিল মরিয়া। আমরা সকলে ব্যাপারটা মেনে নিলেও মোড়ল মশাই বাদ সাধলেন। না, কিছুতেই না। এমনিতেই এই গ্রাম কুসংস্কারে আবদ্ধ। আয়াদির এখানে কিছু না কিছু ঘটেই চলেছে। এখানকার মানুষজনের ওপরে এমনিতেই সরকার অনেক অত্যাচার চালাচ্ছে। জোর করে আমাদের জমি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। চাষের জমিতে ফলন বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই না খেতে পেয়ে মরছে। এই তো সেবারে মরক লাগলো। আমি কলকাতায় গিয়ে বড়বাবুর সাথে কথাও বললাম। উনি বললেন সময়ের মধ্যেই ওষুধ পাঠিয়ে দেবেন। কিন্তু কই, কেউ তো এলো না। গ্রামের প্রতিটি লোক
মরকে আক্রান্ত হয়ে একে একে মারা গেলেন। এই বিষয়ে কি আপনাদের কোনো হুঁশ আছে? আর আপনারা দেখাতে এসেছেন সরকারি ফরমান। কেউ কিচ্ছু ছাড়বে না, এক চুল জমি ছাড়বো না আমরা। আগে আমাদের পাওনা আমাদের মিটিয়ে দিতে হবে, তারপরে সবকিছু। আগে আমাদেরকে যোগ্য সম্মানের সাথে এই গ্রামে থাকার, জমিতে ফসল ফলানোর অধিকার দিতে হবে, তবেই আমরা সরকারকে মান্যতা দেব, নচেত একেবারেই নয়। বুঝলে মা, এই বলেই মোড়ল মশাই ওই ছেলেগুলোর বিরোধিতা করেছিলেন। কিন্তু ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে একটি বন্দুক বার করে 3টে গুলি করল। মোড়লের বুক বরাবর গিয়ে লাগলো গুলি। সাথে সাথে মোড়ল মশাই পড়ে গেলেন। মোড়লের মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে হুলস্থুল পড়ে গেছিল। এরপর থেকে আর কেউই ওই ছেলেগুলোর বিরোধিতায় সাহস দেখায়নি। যে যার ঘরের ভিতরে সেঁধিয়ে বসেছিল। কিন্তু আমরা যে কাজ করতে পারিনি, সেই কাজ করতে এগিয়ে এসেছিল ওই মেয়েটি, যার চেহারায় ছিল স্বয়ং মা দুর্গার তেজ, আর যে রূপে গুণে ছিল মা সরস্বতীর অবতার। সত্যি তার নামের সাথে ওই নন্দিনী নামটির যথেষ্ট সাদৃশ্য ছিল। এরপরে কি ঘটেছিল? এরপরে একদিন নন্দিনী ওদের পথ অবরোধ করে দাঁড়ালো। ওদের মধ্যে থেকেই একজন নন্দিনীর দিকে এগিয়ে এসে বলল, বাহ, দারুণ দারুণ ব্যাপার তো। এত সুন্দরী একটা মেয়ে যে এই এঁদো গায়ে থাকতে পারে সেটা তো ভাবতেই পারিনি। তো তোমাকে যদি কাছে পেতে হয় তবে কোথায় নিয়ে যেতে হবে বলো? ওই মন্দিরে নাকি গ্রামের মাঠে? না, আমাকে ছুঁয়ে দেখ না একবার। এই কাটারি দিয়ে তোদের সব কটার গলা নামিয়ে দেব, এখানে পুঁতে দেব তোদেরকে। ওই ঝিলের জল নিয়ে বাবার পুজো করা হয়, এমনকি ওই ঝিলের জলে সব পূর্ণ কাজ করা হয়। এই গ্রামের লোকেরা ওটাকে কেবল ঝিল বলে নয়, নিজেদের বাচ্চারা আস্তানা হিসেবে দেখে। আর তোরা কিনা সেখানে এই অনাথ সৃষ্টি করতে চাইছিস, এই ঝিলটাকে বুঝিয়ে সেখানে বাড়ি তৈরি করতে চাইছিস। তোমায় কি বলবো মা, সেদিন ছিল আষাঢ়ের এক সন্ধে। নন্দিনীর হাতে কাটারি। মনে হচ্ছিল যেন স্বয়ং মা দুর্গা ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে। নন্দিনী ওই কাটারি চালাতে শুরু করলো। একজনের হাতে লাগলো ওই কাটারির ঘা, সাথে সাথে মাংস ঝুলে পড়লো, গল 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 করে রক্ত বেরোতে শুরু করলো। ওদের মধ্যে থেকে একজন চিৎকার করে বলে উঠলো, ওই মন্দিরে ওকে পুঁতে দেবো, দেখি ও কি করতে পারে। এই বলেই বাকিরা ওকে ঘিরে ফেললো পিছন দিক দিয়ে। নন্দিনী এলো পাথারি কাটারি চালাতে থাকলো, কিন্তু পারল না মা। ওই ছেলেগুলোর মধ্যে থেকে একজন টেনে ধরলো ওর আঁচলটা। এরপরে সেই আঁচলটা ধরে ঘোরাতে একে একে খুলে যেতে লাগলো সমস্ত গিঁট। নন্দিনী, ঈশ্বর! নন্দিনী নিজের লজ্জা নিবারণের তাগিদে কাটারিটা হাত থেকে ফেলে দিল। ছেলেগুলো তাতেও থামলো না। গ্রামবাসীরা ততক্ষণে জড়ো হয়েছিল তার সামনে। আমরা নন্দিনীকে রক্ষা করতে যাব, এমন সময় ওদের মধ্যে থেকেই একজন শূন্যে একটি গুলি ছুঁড়ে সকলকে উদ্দেশ্য করে সজাগ করে বলল, সাবধান! আর এক পাও যদি কেউ এদিকে বাড়িয়েছ তাহলে এই বন্দুকে থাকা সবকটা গুলি আমি তাদের বুকে বিদ্ধ করব। যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে কেউ এদিকে এগোবে না, কেউ না। আর এই মেয়েটার ফুলসজ্জা হবে আজকে এখানেই, সকলের সামনে। আমিও দেখি কিভাবে এই মেয়েটা আজকে এখান থেকে পিঠ দেখিয়ে পালাতে পারে। বড্ড সাহস না ওর, বড্ড সাহস। আমাদের লোকের উপর আঘাত করেছিস না রে তুই? হ্যাঁ, আজকে দেখ তোর সাথে আমি কি করি, দেখ। এই ধর ওকে, ভালো করে ধর, তারপর চল ওই মন্দিরে নিয়ে গিয়ে ওর সর্বনাশ করব।
কাটারিটা কুড়িয়ে নিতে গিয়েও পারল না। আর একজন আমাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রইল। আমি পিছনের পথ দিয়ে সোজা এগিয়ে চললাম, যদি নন্দিনীকে রক্ষা করতে পারি। এই আশাতেই এগিয়ে চললাম। দেখলাম ওরা নন্দিনীর চুলের মুঠি ধরে টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছে শিব মন্দিরের দিকটায়। কিন্তু ওদের চোখের দীপ্তি একেবারেই আলাদা ছিল মা, একেবারেই আলাদা ছিল। মানুষ যখন কোনো কিছুকে শেষ করবার অভিপ্রায় নিয়ে এগোয়, তখন দেখেছো তার চোখের ভাষা কেমন হয়? একেবারে অসুরের মতন। নন্দিনীর ওই কোমল শরীরটাকে সরীসৃপের মতন হ্যাঁচড়াতে ওরা এগিয়ে নিয়ে যেতে থাকে। রাস্তার খোয়ায় পাথরে লেগে নন্দিনীর শরীর থেকে রক্ত ঝরতে থাকে। নন্দিনী মাটি আঁকড়ে থাকতে চাইলেও সেদিন ওরা ওকে পড়ে থাকতে দেয় না মা, পড়ে থাকতে দেয় না। না, অনেক বড় বড় কথা বলছিলিস না তুই? আজকে দেখবো কে তোকে বাঁচাতে আসে, কে তোকে রক্ষা করতে আসে। আমরাও দেখি। খুব গলার জোর না তোর? হ্যাঁ, খুব। ছেড়ে দাও তোমরা আমাকে। আহারে, ঠিক এইভাবেই যদি আগে বলতিস না, তাহলে তারপরে একবার না হয় আমরা ভেবে দেখতে পারতাম। কিন্তু এখন তো আর তা হবে না। না 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 না, এখন তো আর তোকে ছেড়ে দেওয়া যাবে না। এমনিতেই আজকে অসাধারণ একটা রাত, তারপরে আবার মেঘ ডাকছে। এই সময় তো শরীরের মধ্যে উত্তেজনা আর শিরশিরানিটা আরো বেড়ে যায়। এই সময় তো ভোগ করতে হয় খুব ভালোভাবে, এক আলাদাই আনন্দ আসে। নন্দিনীকে ওরা আছড়ে ফেলে ওই মন্দিরের সামনে। নন্দিনীর বাবা এগিয়ে আসেন নন্দিনীকে রক্ষা করবে বলে। ওদের মধ্যে থেকে একজন ওই বৃদ্ধ লোকটার মাথায় পিস্তলের পিছন দিয়ে আঘাত করে। তার মাথা ফেটে যায়, নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। আমি সেদিন দাঁড়িয়ে দেখলেও সেদিকে যেতে পারিনি মা, ওদের হাত থেকে। ঈশ্বর, নন্দিনীকে রক্ষা করবার মতো সামর্থ্য আমার সেদিন ছিল না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ওই দিনের আফসোস আমি আমৃত্যু নিজের ভিতরে নিয়ে বেড়াবো। আমি জানি নন্দিনী আমাকেও কোনো দিনও ক্ষমা করতে পারবে না। ঈশ্বর। বৃদ্ধা চোখের জল ফেলতে লাগলেন। মালিনী বলে উঠল, থেমে গেলেন কেন? কি ঘটেছিল এরপরে? কি হয়েছিল নন্দিনীর? পরে আমি আমার গিন্নির মুখ থেকে শুনেছিলাম সেই নৃশংসতার কথা যতই বলি না কেন কমই বলা হবে মা, কমই বলা হবে। কেন? কি ঘটেছিল বলুন আমাকে। ওরা প্রত্যেকে শিবের মূর্তির সামনে নন্দিনীকে নোংরা ভাবে ভোগ করে। এরপরে একটি ভুজালি দিয়ে নন্দিনীর গলার নলিটা কেটে দেয়। তারপরে ওর শরীরের বেশ কয়েকটি অঙ্গ, যেমন হাতের আঙুল, চোখ, নাক, দাঁত, নখ, পেটের কিছুটা অংশ, এসব জায়গার মাংস খুবলে নেয় ওই ভুজালি দিয়ে। তারপর সেই টুকরোগুলোকে ছুঁড়ে ফেলতে থাকে ওই ঝিলের জলে। অনেকেই মানত করে মাছ ফেলতো। সেই মাছগুলোকে কোনোদিনও শিকার করা হতো না, ওইগুলি দেবতার চরণে সঁপে দেয়া হতো। মানত পূর্ণ হলেই কেউ না কেউ গিয়ে মাছ ছেড়ে আসতো ওই ঝিলে।
সেদিন ওরা ওই মাছদেরকে নন্দিনীর শরীরের ওই অংশগুলো খেতে দেয়। যে মেয়েটা মহাদেবের এত বড় ভক্ত ছিল মা, যার জন্য গ্রামের কেউই অভুক্ত থাকেনি কোনো দিন, সেদিনকে আমার স্ত্রীর চোখের সামনে কত বড় অনাসৃষ্টি ভাবতে পারো মা। দেবতার সামনে তার সন্তানকে এভাবে কুচি কুচি করে কেটে তারপর কি যে ঘটে গেল। এরপরে কি ঘটলো? পরের দিন সমস্ত মাছগুলোকে মরা অবস্থায় ভেসে থাকতে দেখা গেল ওই দিঘির জলে। নন্দিনীর মরদেহটিকেও ওরা ওই ঝিলের জলেই ছুঁড়ে ফেলে দিয়েছিল। গ্রামের লোকেরা কেউই কিছু বলতে পারেনি, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল সকলে। কিন্তু শাস্তি ওরা পেয়েছিল। কি শাস্তি? এরপরে কয়েকটা দিন ওরা সকলেই গ্রামেই ছিল। কটেজ নির্মাণের কাজও তারা শুরু করে দিয়েছিল, কিন্তু খুব বেশি দিন এই কাজ করতে পারেনি কেউই। হঠাৎ করেই গ্রামের মধ্যে একটি বিষয়কে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো। গ্রামের লোকেরা বলতে শুরু করলো যে তারা নাকি নন্দিনীর আত্মাকে দেখতে পেয়েছে। তার আত্মা নাকি এই গ্রামেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর খুঁজে বেড়াচ্ছে নিজের অপরাধীকে। সে নিজের হাতে তার অপরাধীদেরকে শাস্তি দিতে চায়। যতক্ষণ না পর্যন্ত এই কাজ সে করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি হবে না। ওই বিধেয়ী আত্মা সকলের বাড়ির দরজায় রাতের বেলা এসে ধাক্কা মারতে থাকলো, কিন্তু অনেকেই দরজা খুলে কাউকে দেখতে পেত না। কিন্তু যারা যারা দরজা খুলত তাদের অনেককেই মৃত অবস্থায় পাওয়া যেত। কাউকে গ্রামের মাঠের পাশে, কাউকে নদীর তীরে, আবার কাউকে বা তারই নিজের চাষের জমিতে। এই কথাগুলো কানে গেল শহর থেকে আসা ওই ছেলেগুলোরও। তারা তাড়াতাড়ি করে কাজ গুটিয়ে গ্রাম ছেড়ে পালানোর তাল করতে লাগলো, কিন্তু পারল না। ওদের মধ্যে থেকে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেল ওই ঝিলের পাশেই। শুনেছিলাম ওদের মধ্যে থেকে নাকি একজন পালিয়ে বাঁচতে পেরেছিল, তবে তার নামটা তো কিছুতেই মনে আসছে না এখন। আসলে অনেক দিন আগেকার ঘটনা তো, ওই কারণেই। তবে শুনেছিলাম একজন এখান থেকে পালাতে। মালিনী সবটা শোনবার পরে ভেঙে পড়ল। ছি ছি ছি, এত নৃশংস মানুষ হয় কিভাবে? কি করে, কিভাবে মারতে পারলো ওরা ওই মেয়েটাকে? কি দোষ ছিল ওই মেয়েটার? মেয়েটা এবারে নিজের খুনিদের শাস্তি দিতে চাইছে। ও চাইছে নিজের হাতে এদেরকে শেষ করতে, শাস্তি দিতে। আর ওকে কেউ আটকে রাখতে পারবে না। আমি জানি ও আমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে ও। তাই তো সে আমাকে টেনে নিয়ে গিয়েছিল ওই মন্দিরে। সে আমাকে তার কষ্টের কথাগুলো বলতে চাইছিল। আচ্ছা, এর সাথে ভুলের যোগ নেই তো? কারণ ওই কটেজেই তো আমি মেয়েটির আত্মাকে দেখতে পেয়েছিলাম। তবে কি সুবলই? না না, এটা কিভাবে সম্ভব? সুবল যদি এই কাজের সাথে যুক্তই থাকবে, তাহলে সে আমাকে নিয়ে এই গ্রামে ঘুরতে এলেও কিভাবে? ওর তো নিজেরও ভয় থাকতো, তাই না? তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু জোরে বলবে? এখনই এই বিষয়টি খোলাসা করা উচিত নয়। সুবল আদৌ এসবের সাথে জড়িত কিনা তা তো জানি না। খামোখা সুবলকে এই বিষয়ের মধ্যে জড়িয়ে লাভ নেই। কিন্তু সুবল তো আমার পিছু করছিল, ও গেল কোথায়? সুবল বাইরে এদিক সেদিকে ঘুরে বেড়াতে বেড়াতে একটা জায়গায় এসে ক্লান্ত হয়ে পড়েছিল। না, আমার মনে হয় না
মালিনীকে আর খুঁজে পাবো? এত বড় গ্রামের মধ্যে ও কোথায় লুকিয়ে রয়েছে কে জানে। আমি তো ওকে কোথাও দেখতে পেলাম না। সত্যি কোথায় গেল মেয়েটা? এভাবে চলেই বা গেল কেন? ও কি তাহলে? না 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 না। নিজেকে সামলে নিল সুবল। হঠাৎ আবারও মেঘটা গর্জে উঠল। ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। এখানে ঘুমিয়ে পড়ি। আজকে এখান থেকে বেরোতেও পারবো না। বেরোলেই তো বিপদ। মাথায় বাজ পড়ে এখানেই মরে পড়ে থাকতে হবে আমাকে। সকাল হওয়ার অপেক্ষা করতে হবে। তার আগে এখানে একটু জিরিয়ে নিই কিছুক্ষণ। সুবলের চোখে তন্দ্রা ঘনিয়ে এলো। ওদিকে মালিনীও ক্লান্ত হয়ে পড়ল। বৃদ্ধা বললেন, মা, একটু জিরিয়ে নাও। তুমি কি এখানে একাই এসেছো নাকি? পথ ভুলে গেছো বুঝি? না, আসলে আমি আমার স্বামীর সাথেই এসেছিলাম ঘুরতে। ওই দূরে কটেজে উঠেছিলাম আমরা। সেখানে আবার রাতে কেউ থাকে না, ফলে আমরা সেখানে একাই ছিলাম। রাতের বেলা ওখানে বিদ্যুৎও ছিল না। ওই অন্ধকারের মধ্যে হ্যারিকেন জ্বালিয়ে আর কতক্ষণই বা থাকা যায়। তারপরে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে আমার সাথে। কি করব বুঝে উঠতে না পেরে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথের মধ্যে দৌড়াতে শুরু করলাম, আর দৌড়াতেই ওই মন্দিরের কাছে এসে পৌঁছালাম। তারপর সেখানে ঘটল ওই ভয়ানক ঘটনা। নন্দিনীর আত্মাকে চোখের সামনে দেখতে পেয়ে প্রাণপণে দৌড়াতে থাকলাম এই গ্রামের রাস্তা ধরে। গ্রামের সীমান্তে এসে দেখলাম অনেকগুলো কুটির। কয়েকটি কুটিরে ধাক্কা দিতে দিতে এই আপনাদের বাসাতেই ঠাঁই পেলাম। বেশ তো, তুমি এবারে জিরিয়ে নাও, ভয় নেই। আমার ঘরে ঠাকুর আছেন। নন্দিনীর আত্মা কিছুতেই ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না। সে কোনো ক্ষতি করতে পারবে না তোমার। তুমি চোখ বন্ধ করে একটু জিরিয়ে নাও। কিছু খেয়েছো মা? চোখ মুখের অবস্থা তো বলছে কিছুই পেটে পড়েনি। মালিনীর দিকে সামান্য গলা ভাত এগিয়ে দিল ওই বৃদ্ধা। মালিনী সেটিকে সোনাদানা মুখ করে খেয়ে ফেলল। বৃদ্ধা বললেন, মায়ের চোখকে কি কোনোদিনও ফাঁকি দেওয়া যায় মা? আমার যদি আজ কোনো সন্তান থাকতো, তবে সে তোমারই বয়সী হতো বই কি। আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বৃদ্ধ হ্যারিকেনের আলোটিকে সামান্য কমিয়ে দিলেন। বাইরে বৃষ্টির তোড় বাড়তে শুরু করলো। কে দাঁড়িয়ে রয়েছে? মালিনী? মালিনী, তুমি বাইরে দাঁড়িয়ে ভাবে ভিজছো কেন? মালিনী, এদিকে সেদিকে আমার কাছে এসো। জানো সেই কখন থেকে আমি তোমাকে খুঁজে চলেছি। আমার ভুল হয়ে গেছে মালিনী, বিশ্বাস করো, প্লিজ ট্রাস্ট মি। আমি তোমাকে কখনো হাত তুলতে চাইনি মালিনী, বিলিভ মি প্লিজ। আমি তোমাকে কখনো হাত তুলতে চাইনি তোমার গায়ে। না এগিয়ে এসো মালিনী, এগিয়ে এসো। বাইরে দাঁড়িয়ে দেখো, জোরে জোরে বাজ পড়ছে মালিনী। প্লিজ 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 ভেতরে এসো মালিনী, প্লিজ প্লিজ ভেতরে এসো। সুবলের দৃষ্টি তখন মালিনীর দিকে। মালিনী ভিজে শরীরটা নিয়ে এগিয়ে এলো সুবলের কাছে। আমি তোমার সাথে অন্যায় করেছি সুবল। তখন তোমাকে ওভাবে ওখানে ফেলে রেখে আমারও দৌড়ে বেরিয়ে যাওয়াটা একেবারেই উচিত হয়নি। আমিও তো এই গ্রামের কাউকেই চিনি না। ওই যে নন্দিনীর আত্মাকে দেখতে পেয়েছি আমি। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি কথা বলছি। ওর আত্মাই আমার পিছু করেছে। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্যেই ওই ঝিলের পাড় থেকে দৌড়তে শুরু করেছি। না হলে ওর আত্মা আমাকে মেরে ফেলতো সুবল। সুবল মালিনীকে সামনে পেয়েই জড়িয়ে ধরল। এরপরে বলল, তোমার ভুল ধারণা মালিনী। নন্দিনী কোনোদিনই ফিরে আসতে পারে না। তুমি না বললে যে ভূত বলে কিছু হয় না, নন্দিনী কি ফিরে আসবে? না 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 না, কিচ্ছু হয় না। তোমাকে এখানে পাবো আমি ভাবতেই পারিনি সুবল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? বলো মালিনী, বলো। নন্দিনী কেন ফিরে আসতে পারে না সুবল? সুবল মালিনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এরপরে বলল, ও ফিরবে কিভাবে মালিনী?
বাকিরা তো ওকে ভোগ করেছিল, সবার শেষে সেই কাজটাই তো আমি করেছিলাম। আমি তোর বইটা ফেলে দিয়েছিলাম জলের ভেতরে। ওই ছিলের তলায় তলিয়ে যাওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে দেখেছিলাম মালিনী, দাঁড়িয়ে দেখেছিলাম। আমি জানি এরপরে আর কোনোদিনই কারোর কাছে ফিরে আসা ওর পক্ষে সম্ভব নয়, কোনোদিনও ফিরে আসতে পারবে না। কি মালিনী, তুমি কোনো কথা বলছো না কেন? মালিনী কোনো কথা বলছো না কেন তুমি? এমন সময় মালিনী সুবলের পিঠের দিক থেকে মুখটা সরালো। মালিনীর মুখটা দেখা মাত্রই ঠক ঠক করে কাঁপতে শুরু করলো সুবল। না 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 না, এটা সত্যি হতে পারে না। নন্দিনী, তুমি ফিরে এসেছো। তুমি ফিরে এসেছো। মালিনী কোথায়? মালিনী। নন্দিনীর আত্মা এগিয়ে আসতে থাকে সুবলের দিকে। ওর বুকে পা দিয়ে দাঁড়ায় নন্দিনী। এরপরে বলে, মালিনী তো একটা যুদ্ধ, দুর্বেগ দাস মাত্র। ওকে তো এখানে নিয়ে এসেছিলাম আমি। ও যদি ভয় পেয়ে এই গ্রামে না আসতো, তাহলে তো তুইও এখানে আসতিস না। তোকে যে শেষ করতেই হতো সুবল। ওদের সবাইকে মেরে ফেললেও তোকে তো আমি নাগালে পাইনি। তোর প্রতি রাগটা এখনো সঞ্চয় করে রেখেই দিয়েছি আমি। তোকে শেষ করলে তবেই তো আমার প্রাণ জুড়বে। ওরা তো আমার সাথে ঘৃণ্য থেকে ঘৃণ্যতম কাজ করেছিল, কিন্তু তার থেকেও বেশি ঘৃণ্যতম কাজ করেছিলিস তুই। তুই করেছিলিস আমার সাথে। আমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছুঁড়ে ফেলেছিলিস ওই ঝিলের জলে। মনে পড়ছে তোর মনে পড়ছে? কিরে বল, মনে পড়ছে না? এবার তোকেও আমি ঠিক ওইভাবে শেষ করবো। কুচি করে কেটে ফেলবো ওই ঝিলের জলে, আর সেটাও তোর বউয়ের চোখের সামনে। নিজের সাথে যখন সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, দেখবি তুই, তখন বুঝতে পারবি ঠিক কতটা কষ্ট হয়েছিল আমার। বুঝেছিস? সুবল ওই স্থান ত্যাগ করে বাইরে বেরিয়ে এলো। এরপরে তার স্বরে চিৎকার করতে করতে গ্রামের রাস্তা ধরে দৌড়তে শুরু করলো। না না না, বাঁচাও আমাকে, বাঁচাও, সেভ মি, বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে, বাঁচাও। নন্দিনীর আত্মা বাতাসের চেয়েও দ্রুত বেগে এগিয়ে আসতে থাকলো তার দিকে। এক অদৃশ্য বিভীষিকা আকাশ বাতাস ভেদ করে এগিয়ে আসতে থাকলো সুবলের দিকে। সেই ভয়ঙ্কর কর্কশ কণ্ঠস্বর সুবলের হৃৎপিণ্ডকে চিরে যেন ভিতরে প্রবেশ করতে শুরু করলো। সুবল, শুনতে পাচ্ছিস? কিরে, তোকে তো আমি ছাড়বো না, কিছুতেই না। পালা, কত দূর আর পালাবি? এখন তো আর আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি যেদিকে যেতে চাই সেদিকেই যেতে পারবো। যেভাবে খুশি সেভাবেই তোকে মারতে পারবো। এমন সময় মালিনীর কানে গেল সেই ডাক। মালিনী উঠে বসে পড়ল। বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলল, বাইরে কেউ আছে, কেউ ডাকছে আমাকে, শুনছেন? বাইরে কেউ আছে, কেউ সাহায্য চাইছে। মনে হচ্ছে সুবলের গলা এটা। ও বোধহয় বিপদে পড়েছে। সুবল, কোথায় তুমি? সুবল! এমন সময় জানলা দিয়ে বাইরে তাকালো মালিনী।
দেখল সুবল দৌড়তে দৌড়তে ওই দিকেই আসছে। মালিনী আরো সজাগ হয়ে গেল। এরপরে এগিয়ে গেল দরজার দিকে। খুলুন দরজাটা, তাড়াতাড়ি খুলুন, ওর ভারী বিপদ। আমি জানি না ওর কি হয়েছে। ওই তো ও আমাকে খুঁজতে খুঁজতে এই গ্রামে এসেছে, কিন্তু এখন মনে হয় ও খুব বড় বিপদে পড়েছে। মালিনীকে বারংবার আটকাতে চাইলেন ওই বৃদ্ধা, কিন্তু শেষমেশ না পেরে দরজাটা খুলে দিতে বাধ্য হলেন। এরপরে মালিনী বেরিয়ে এলো বাড়ির বাইরে। মালিনীকে আটকাতে হবে এই ভেবে সেই বৃদ্ধ আর বৃদ্ধাও মালিনীকে অনুসরণ করতে লাগলেন। সুবল, সুবল, আমি এখানে, এখানে আমি, দাঁড়াও, কি হয়েছে তোমার সুবল? সুবল পিছনের দিকে তাকালো, দেখলো মালিনী আসছে ছুটে তার দিকে। মালিনী হতে পারে না, না, আমি জানি, এটা নন্দিনীর ছল, ও আবার মালিনীর বেশ ধারণ করেছে। এইভাবে আমাকে কাবু করতে চাইছে। কিন্তু না, আমি কিছুতেই ওর কাবু করতে পারবে না। ও আমাকে কিছুতেই কাবু করতে পারবে না। আমি কিছুতেই ওর সামনে ধরা দেব না। আমাকে বাঁচতেই হবে, যে করেই হোক নিজের প্রাণ আমাকে বাঁচাতেই হবে আমাকে। সুবল গ্রামের রাস্তা ধরে দৌড়তে থাকলো। নিজের অজান্তেই সে নিজেকে মালিনীর কাছ থেকে ক্রমে দূরে সরিয়ে নিয়ে যেতে লাগলো। শেষে দৌড়তে এসে পড়ল সেই শিব মন্দিরের সামনে। কিন্তু মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে যাবে তার আগেই তার ডান পা ধরে টান মারল নন্দিনীর প্রেত। কিছুতেই না। তুই কি ভেবেছিস তোকে আমি এখান থেকে জীবিত ফিরতে দেব? কোনোদিনও নয়, কিছুতেই নয়। তুই আজকেই শেষ হবি, আজকেই। এই বলেই সেই প্রেতনি সুবলকে শেষ করতে যাবে এমন সময় মালিনী এসে দাঁড়ালো সেখানে। তোমার সাথে চরম অন্যায় করেছে আমার স্বামী, কিন্তু ওর পাপের শাস্তি তুমি যদি আজকে দাও তাহলে আমার কি হবে? আমার স্মৃতি সিঁদুর এভাবে কেড়ে নিও না তুমি, দয়া করো। এই মহাদেবকে তুমি এত কাল নিজের হাতে পূজা করে এসেছো, সেবা করে এসেছো, তার ভক্ত হয়ে তুমি এক নারীর স্মৃতি সিঁদুর কেড়ে নিতে পারো না নন্দিনী। আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে সুবলকে ছেড়ে দাও, আমাকে বিধবা করে দিও না নন্দিনী। নন্দিনীর আত্মা কিছুতেই শান্ত হলো না। সে ধেয়ে এলো মালিনীর দিকে। না, কিছুতেই না। কষ্ট কাকে বলে ওকে আজকে টের পেতেই হবে। সেদিনকে আমিও এইভাবেই চিৎকার করেছিলাম, নিজের প্রাণের ভিক্ষা চেয়েছিলাম ওর কাছে, কিন্তু ও শোনেনি, উল্টে আমাকে শেষ করে দিয়েছে। কুপিয়ে কুপিয়ে আমার শরীর থেকে আলাদা করেছিল একটি অঙ্গ। জানিস কি সাংঘাতিক সে যন্ত্রণা? কোনোদিনও জানিস না সে কথা। তোকে আমি ছাড়বো না, কিছুতেই না। একমাত্র মহাদেব আমাকে সহায়তা করতে পারেন, উনি ছাড়া কেউ আমাকে এই কাজে সহায়তা করতে পারবেন না। একমাত্র উনি পারেন নন্দিনীকে থামাতে। আমাকে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। মালিনী মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করলো। এই মন্ত্রের অপার শক্তি রয়েছে। এই মন্ত্র জীবিত ও মৃতের মধ্যে সংযোগ রক্ষা করতে পারে। তেমনি যে কোনো বিপদের হাত থেকে মানুষকে উদ্ধার করতে পারে। এই মন্ত্রের শক্তি একমাত্র বিপদের সময় সাহায্য প্রার্থীর চারিপাশে একটি বলয় নির্মাণ করতে পারে। মালিনী নিজের স্বামীর প্রাণ রক্ষার্থে এই মন্ত্র জপ করতে থাকলো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। এমন সময় ঘটল চমৎকার। মন্দিরের দ্বার উন্মুক্ত হয়ে গেল।
সেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের থেকে একটি জ্যোতি ঠিকরে বেরিয়ে এলো, আর সেটি নাক পাশে আবদ্ধ করে ফেলল নন্দিনীর প্রেতকে। এরপরেই শোনা গেল দৈব বাণী, তোর সময়সীমা সম্পূর্ণ হয়েছে নন্দিনী, তোকে ফিরতে হবে, তোকে আমার মধ্যে বিলীন হতে হবে। তুই তোর খুনিদেরকে সাজা দিয়েছিস, মালিনীর সিঁথির সিঁদুর অক্ষয় রাখবার আশীর্বাদ দিয়েছিলাম আমি, তাই আমি তোকে এই পাপ করতে দিতে পারবো না, ওকে এই শাস্তি দিতে পারবো না। তোর মতন ও আমার সন্তান, সুবল নিজের পাপের শাস্তি পাবে, সে কোনো দিনও সন্তান সুখ পাবে না। এটি সময় ও কাল চক্রের দ্বারা আবদ্ধ, যে যা করে তার ফল তাকে ভোগ করতেই হয়। মালিনীর সিঁথির সিঁদুর অক্ষয় থাকবে। না 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 না। সকলে দেখলো একটি শুভ্র জ্যোতি এসে ঘিরে ফেলল নন্দিনীকে, আর ধীরে ধীরে সেটি গায়েব হয়ে গেল সেই বিনির্মুক্ত জ্যোতির অভ্যন্তরে। আর কোথাও কিছুর অস্তিত্ব পাওয়া গেল না। সুবলকে জড়িয়ে ধরল মালিনী, এরপরে বলল, আজকে মহাদেব তোমাকে রক্ষা করেছেন সুবল। এই মন্দিরের পাশেই তুমি একদিন যে ঘোরতর অপরাধ করেছিলে, সেই পাপের শাস্তি পাওয়ার থেকে ওই দেবতাই আজ তোমাকে বাঁচালেন। শুভের কাছে সর্বদাই অশুভ শক্তি পরাজিত হয়ে এসেছে, তাই আজকেও সেটির কোনো পরিবর্তন হলো না। সুবল ও মালিনী মহাদেবকে প্রণাম করে গ্রামে ফিরে এলো। এরপরে বৃদ্ধা পরের দিন সকালে সুবলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন এলে? তোমার এখানে আসতে একটুও ভয় করলো না? অনেকদিন আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভেবে আমি আটকে উঠিনি। জানি না কেন এখানে আসতে আমার ইচ্ছে হলো, মনে হলো একবার যাই। ওই জায়গাটা যেন আমাকে টানছিল। এটিকে নিয়তির ফেরও বলতে পারেন, কিংবা আমার পাপের প্রায়শ্চিত্তের সুযোগ, সবটাই পূর্ব নির্ধারিত। না হলে নিজের পাপে স্খলন করতাম কিভাবে বলুন তো? আমি তো ভুলেও গেছিলাম। এখানে এসে বিষয়টা মনে পড়ল। এত বড় পাপ করেও তুমি ভুলে গিয়েছিলে? সেদিন নিজেকে বাঁচানোর তাগিদে আমি এই কাজ করেছিলাম। নন্দিনীর দেহটাকে এখানে রাখলে পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা ছিল, তাই নিজেই নিজের পাপকে লুকিয়ে ফেলেছিলাম। জানি জানি মস্ত বড় অন্যায় করেছিলাম আমি, কিন্তু সময়ের সাথে সাথে সবটাই বিস্মৃত হয়ে গেছিল। এইখানে এসেছিলাম দেখতে, আর ভেবেছিলাম আমি নন্দিনীর ওপর বিজয় ঘোষণা করতে পেরেছি। নন্দিনীকে শেষ করেছিলাম নিজের হাতে। ও একেবারেই পেরে ওঠেনি আমার সাথে, তাই আমার মনে হয়েছিল ও এবারেও আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মালিনীকে নিয়ে এসে তাই আরো একবার ওর মুখোমুখি দাঁড়াতে চেয়েছিলাম, আবারও একবার ওকে পরাস্ত করতে চেয়েছিলাম, আবারও একবার। আর নন্দিনী এবারেই তোমাকে শেষ করতে চেয়েছিল। তুমি যে কত বড় পাপী সেটা সে জানান দিয়ে গেল। আমি তোমাকে প্রাণে বাঁচিয়েছি ঠিকই সুবল, তবে আমি ওটা শুধুমাত্র আমার স্ত্রী ধর্ম পালন করেছি। আজকের পর থেকে তোমার আর আমার পথ সম্পূর্ণ আলাদা। এত বড় একজন পাপীর সাথে সবটা জানবার পরে আমি কিছুতেই আর এক ছাদের তলায় থাকতে পারবো না। সেদিনের পর মালিনী সুবলের সাথে আর এক ছাদের তলায় থাকেনি। তারা কলকাতায় ফিরে এলেও এই ব্যবধান তাদের মধ্যে থেকেই গেছিল। ঈশ্বর পাপীকে ক্ষমা করে দিলেও সমাজ করে না। এই ঘটনাটি ছিল তার জ্বলন্ত উদাহরণ। পাপের বোঝা আমৃত্যু পাপীকে বহন করতেই হয়।
কারণ ঈশ্বর আমাদের মৃত্যুর বোঝা বইতে পারলেও আমাদের পাপের বোঝা কোনোদিনও বহন করেন না। ওটা আমাদেরকেই করতে হয়, মৃত্যুর শেষ দিন পর্যন্ত, অন্তিম নিঃশ্বাস ফেলা পর্যন্ত। আপনারা এতক্ষণ শুনলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে পোড়া শিব মন্দিরটা গল্পটি। আজকে গল্পের বিভিন্ন চরিত্রে আবির, পম্পা, শিব, প্রদীপ, অরিত্র, স্বাগতা, রায়না, অরণ্যদেব, নীলাশিস, অতনু। গল্পের আবহতে টিম অ্যানোনিমাস এবং সমগ্র পরিচালনায় টিম জুজু। আর গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি হ্যাপি। আমরা খুব শীঘ্রই ফিরবো একটি ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন গপ্পু জুজু।